আসসালামু আলাইকুম, শুভেচ্ছা ও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকটি ধ্বংস করার দাবি করেছে নয়াদিল্লি। ভারত পাকিস্তান সংঘাতের নিরপেক্ষ তদন্ত চেয়ে দুদেশকে শান্ত থাকতে চীনের আহ্বান, সংঘাত বাড়লে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা। করিডোর দিতে চাইলে সবার সঙ্গে আলোচনা করতে হবে বললেন মির্জা ফখরুল। দেশের মানুষের ভালো হবে না এমন কিছু কখনোই চাপিয়ে দেওয়া যাবে না মন্তব্য। ঘুষ গ্রহণের মামলায় টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য 14 মে দুদকে তলব। গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুককে চিঠি। চট্টগ্রাম বন্দর ঘিরে 5 বছরের মধ্যে $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা। বে টার্মিনাল নির্মাণ হলে বিশ্বজুড়ে সরাসরি শিপিং লাইন চালুর প্রত্যাশা। এবং মেধাবীদের জীবনের গল্প নতুন প্রজন্মের অনুপ্রেরণা মন্তব্য। অদম্য ইচ্ছা শক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজে পরিবর্তনের প্রতিশ্রুতি। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদ এবং শুরুতেই ভারত পাকিস্তান পরিস্থিতি। পাকিস্তানের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় আজ পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকিস্তান। এসব ক্ষেপণাস্ত্রের বেশ কয়েকটি ধ্বংস করার দাবি করেছে ভারত। এর আগে পাকিস্তানে বেশ কয়েকটি ড্রোন হামলা চালায় ভারত। এর মধ্যে 25টি ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন বিস্ফোরণ হওয়ায় চলমান পিসিএল অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে। ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সর্বদলীয় বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, পাকিস্তান হামলা চালালে পাল্টা জবাব দেবে দিল্লি। সুব্রত গায়েন জানাচ্ছেন। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর সীমান্তে দফায় দফায় চলছে গোলাগুলি। হামলা পাল্টা হামলার মধ্যেই পাকিস্তানের বিভিন্ন জায়গায় এবার বেশ কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে ভারত। এসব হামলায় ইসরায়েলের তৈরি হারব ড্রোন ব্যবহারের দাবি করেছে পাকিস্তান। তবে এতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে তা এখনও জানা যায়নি। ভারতের ছোড়া 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়াম এলাকায় ড্রোন বিস্ফোরণ হওয়ায় চলমান পিএসএল অন্যত্র সরিয়ে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, তার দেশের জনগণ দৃঢ়ভাবে শপথ করেছেন ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। ঘুটনে টেকনে মে সির্ফ চন্দ ঘন্টে লাগে, সির্ফ চন্দ ঘন্টে। চলমান পরিস্থিতি নিয়ে সর্বদলীয় বৈঠক করেছে ভারত সরকার। বৈঠক শেষে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর একটি চলমান অভিযান। ভারত এই পর্যায় থেকে উত্তেজনা আর বাড়াতে চায় না। তবে পাকিস্তান যদি আক্রমণ চালায় তাহলে নয়াদিল্লি ঠিকই পাল্টা জবাব দেবে। क्वालिटी कार्रवाई का सामना करने के लिए भी पूरी तरह से तैयार रहना होगा। ভারত পাকিস্তান উত্তেজনায় আকাশপথে বিশৃঙ্খলায় ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তন করেছে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সগুলো। এছাড়া পাকিস্তানের 4টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বাতিল করার পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় সতর্কতা জারি করেছে। সুব্রত গায়েন, চ্যানেল আই। ভারত পাকিস্তান সংঘাত আরও বাড়লে পরিস্থিতি জটিল হতে পারে বলে হুঁশিয়ারি করেছে চীন। দুই দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে মনে করে তাঁর দেশ। বাংলাদেশ সিদ্ধান্ত নিলেই চীন তিস্তা প্রকল্পে কাজ শুরু করতে প্রস্তুত বলেও জানান তিনি। মাসুর শাকিল জানাচ্ছেন। পেহেলগাম হত্যাকাণ্ডের জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্ট পরিস্থিতিতে ইতিমধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। চীন বাংলাদেশ সম্পর্কের 5 দশক নিয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে অনুষ্ঠিত সেমিনার। অতিথি বক্তা ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত।
ভারত পাকিস্তান দুই দেশকে শান্ত থাকার আহ্বান আমাদের। পাল্টাপাল্টি অবস্থা আরও খারাপ হলে পরিস্থিতি জটিল হতে পারে। সন্ত্রাসী হামলা হলে তার নিরপেক্ষ তদন্ত চায় তার দেশ। কথা বলেন তিস্তা ও রোহিঙ্গা ইস্যু নিয়ে। করিডোর নিয়ে তার দেশ পক্ষ নয়, তবে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে যুদ্ধবিরতি নিয়ে কাজ করছে চীন। প্যাসেজ বা করিডোরে আমার দেশ কোনো পক্ষ নয়। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে আমরা দীর্ঘদিন ধরে কাজ করেছি। মিয়ানমার ও আরাকান আর্মির মধ্যে যুদ্ধবিরতি কার্যকর করা না গেলে নিরাপদ প্রত্যাবাসন সম্ভব নয়। তিস্তা প্রকল্পে কাজ করতে আমরা প্রস্তুত। এখন বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষা। বাংলাদেশের পুনর্গঠনে চীন অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দিবে বলে জানান চীনা রাষ্ট্রদূত। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবারে অন্যান্য সংবাদ। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের মানুষের পক্ষে যায় না এমন কিছু করবেন না। বলেছেন, করিডোর দিতে চাইলে সবার সঙ্গে আলোচনা করতে হবে। রাজধানীতে এক আলোচনায় তিনি বলেন, দেশের মানুষের ভালো হবে না এমন কিছু কখনোই চাপিয়ে দেওয়া যাবে না। রাহুল রায় জানাচ্ছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর মৃত্যুবার্ষিকীতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। আলোচনায় বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা অংশ নেন। এমন কোনো কাজ করবেন না যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। প্যাসেজ দেবেন, করিডোর দেবেন, সেই করিডোর দেবেন কারোর সাথে আলাদা করছেন না, কোন রাজনৈতিক দলের সঙ্গে কথা বলছেন না। আপনি একটা করিডোর দিয়ে দিচ্ছেন আরাকানে, দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে একটা কথা গতকাল বলেছেন যে সে যেই থাক ইসের পাশে, বর্ডারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, আর দেশের মানুষের জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না, যেটা এই দেশের মানুষের পক্ষে যাবে না, সেটা কোনোদিনই করতে পারবেন না। অনির্দিষ্ট অনিশ্চিত সরকার কি দেশের কোনো উপকারে আসে, এমন প্রশ্ন রাখেন মির্জা ফখরুল। হতে হচ্ছে আপনার 5 বছর 10 বছর লাগতে পারে, এটা সব চলমান। তার 10 বছর হবে না। আর এই 10 বছর কি ওই ফ্যাসিবাদী আমলাদের হাতে চলবে? একটা অনির্দিষ্ট অনিশ্চিত একটা অন্তর্বর্তী সরকার, এটা কি দেশের মানুষের জন্য কোনো উপকারে আসবে? আসতে পারে না। মির্জা ফখরুল বলেছেন, বিদেশি বিনিয়োগকারী সহ প্রত্যেকেই বাংলাদেশে একটা নির্বাচিত সরকার চান। রাজনৈতিক দল। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে ঘুষ গ্রহণের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য 14 মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এরই মধ্যে টিউলিপের গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুক চেয়ারম্যানকে চিঠি দিয়েছে দুদক। জিজ্ঞাসাবাদে হাজির না হওয়ায় শেখ হাসিনার বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। রোকসানা আমিন জানাচ্ছেন। ঢাকার গুলশানে রাজুকের একটি প্লট অবৈধভাবে হস্তান্তরের ব্যবস্থা করিয়ে দিয়ে ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে ঘুষ হিসেবে একটি ফ্ল্যাট নেওয়ার অভিযোগে শেখ হাসিনার ভাগ্নি যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে 15 এপ্রিল মামলা করে দুদক। নিয়মিত ব্রিফিংয়ে দুদকের উপপরিচালক জানিয়েছেন, মামলার তদন্তের স্বার্থে তাকে তলবি নোটিশ পাঠিয়েছে সংস্থাটি। 14 মে সকাল 10টায় দুদক প্রধান কার্যালয়ে তাকে হাজির হতে বলা হয়েছে ওই চিঠিতে। রিজওয়ানা সিদ্দিক ওরফে টিউলিপ সিদ্দিক মামলার তদন্তের স্বার্থে, সুষ্ঠু তদন্তের স্বার্থে ওনাকে তার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করার। তবে 8 মে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও তার অনুপস্থিতি নিয়ে দুদকের পরবর্তী পদক্ষেপ জানতে চান গণমাধ্যম কর্মীরা। দুর্নীতি দমন কমিশন আইন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন সহ বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সাবেক এমপি মামুনুর রশিদ কিরণ ও তার স্ত্রীর বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুদক। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। এখনও সংবাদপত্র শিল্পে বেশ কিছু নেতিবাচক চর্চা রয়েছে, এসব নেতিবাচক চর্চা বন্ধ করার আহ্বান জানান তিনি। বিকেলে সচিবালয়ে নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তথ্য উপদেষ্টা। এ সময় তিনি বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ইতিমধ্যে সরকার কাজ শুরু করেছে এবং তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।
সভায় ছিলেন নওয়াবের সভাপতি AK আজাদ, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাস কবির, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং দৈনিক কর্তোয়ার সম্পাদক মোজাম্মেল হক ও অন্যরা। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, শুধু চট্টগ্রাম বন্দর ঘিরেই আগামী 3 থেকে 5 বছরের মধ্যে $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগ আসছে। বন্দর চেয়ারম্যান বলেছেন, বে টার্মিনাল নির্মাণ হলে চট্টগ্রাম থেকে বিশ্বের যে কোনো দেশে সরাসরি শিপিং লাইন চালু হবে। চট্টগ্রাম থেকে মোহাম্মদ সোলাইমানের ক্যামেরায় চৌধুরী ফরিদ জানাচ্ছেন। চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি নিয়ে বন্দরের লালদিয়াচর বে টার্মিনাল, নিউ মোরিং কন্টেইনার ইয়ার্ড পরিদর্শন এবং বিকেলে রেডিসন ব্লুতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। আমার সাথে ওনাদের যে কথা হয়েছে সেখানে প্রাইমারি যেটা ওনাদের অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে যে এখানে এই পোর্টটা করতে এটা একটা অবভিয়াসলি স্টেট অফ দি আর্ট এবং গ্রিন একটা পোর্ট হবে এবং এই গ্রিন পোর্টটা করতে ওনাদের রাফলি $800 মিলিয়ন মতো লাগবে। এই পুরাটাই FDI হিসাবে বাংলাদেশে আসবে। এখানে কিন্তু সরকার কোনো 1 টাকাও দিচ্ছে না এবং পুরাটাই ওনারা বিদেশ থেকে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হিসেবে আনবে। বিডার চেয়ারম্যান বলেন, লালদিয়াচরে টার্মিনাল নির্মাণে বিশ্বের সবচেয়ে বড় পোর্ট অপারেটর APM $800 মিলিয়ন বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। $1 বিলিয়ন করলে প্রথম 2টা সিটি 1 সিটি 2তেই আমরা প্রায় $2 বিলিয়ন মতো একটা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের চেহারা দেখতে পাবো। লং টার্মে বিগ প্রাইস হচ্ছে যে আমাদেরকে একটা গ্লোবাল ফ্যাক্টরি হতে হবে, সেটা হওয়ার জন্য এই সবগুলা পোর্টকে একসাথে আসলে অ্যাক্টিভেট করা দরকার হবে। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেছেন, বে টার্মিনাল নির্মাণ হলে 13 মিটারের বেশি ড্রাফটের জাহাজ এই টার্মিনালে সরাসরি ভিড়বে। আমরা দ্রুত এখান থেকে ডাইরেক্ট ফিডার পোর্ট হিসাবে অপারেট করতে পারবো এবং রিজিওনাল যে কানেক্টিভিটি সেটাও আমরা এখানে করতে পারবো। এখন যেটা সিঙ্গাপুর হয়ে যায় তখন হয়তো আমরা এখান থেকে ডাইরেক্ট শিপিং করতে পারবো এখানে আশেপাশের দেশগুলোতে, ইভেন ইউরোপ আমেরিকাতে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বন্দরের উন্নয়ন পরিকল্পনার নানা বিষয় নিয়ে কথা বলেন। যেখানে আমরা আসলে যারা বিদেশি কোম্পানি যারা আমরা আশা করছি যে ওরা বিলিয়নস অফ ডলার্স ইনভেস্ট করবে, ওইখানে তারা গুডস এনে ওইখানে তৈরি করে সেটা গুডস আবার বিদেশে রপ্তানি হয়ে যাবে। এই সময় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি শহীদ ফাউন্ডেশনের 4র্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করবেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবর। এ সময় জুলাই ফাউন্ডেশনের হিসাব এবং পরিকল্পনা তুলে ধরা হয়। রিয়াজ ইসলাম জানাচ্ছেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের 4র্থ বোর্ড সভায় অংশ নিতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবনে আসেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সদস্যরা। ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে 2 ঘন্টার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন স্নিগ্ধ। আমি উচ্চশিক্ষার জন্য আপনারা জানেন আমার পড়ালেখা কোনো বাকি আছে, পড়ালেখার জন্য আমি আপাতত সিইও যেহেতু অনেক কাজ করতে হয়, সিইও থেকে আমি পদত্যাগ গ্রহণ করছি। আমি পরবর্তী এবং গভর্নিং বডিতে দায়িত্ব গ্রহণ করছি। এ সময় ফাউন্ডেশনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। শহীদ পরিবারের ব্যাংক ঋণ মওকুফের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। শহীদ পরিবারের সন্তান পিতা মাতার সুচিকিৎসার জন্য হসপিটালগুলোতে যাতে চিকিৎসার জন্য সহযোগিতা পায় সেটির আমরা ব্যবস্থা করব। শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের পুনর্বাসনের জন্য সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের ফ্ল্যাট নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদ ও আহত পরিবারের সদস্যদের যোগ্যতা অনুযায়ী প্রশিক্ষণ ও পুনর্বাসনের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের সদস্য শহীদ ইয়ামিনের বাবা এই বিষয়ে তার মতামত তুলে ধরেন। ফাউন্ডেশনের সবসময় সিও শহীদ ফ্যামিলি থেকে আসবে। সাধারণ মেম্বার হিসেবে বিভিন্ন শহীদ ফ্যামিলির সাথে যখন কথা বলেছি তখন এখানকার যারা সহযোগিতামূলক তাদের আচরণ পায় না, প্রফেশনাল আচরণ পায় না তাদের থেকে কেউ তো ওখানে শহীদ ফ্যামিলির কেউ নাই। এমনকি ফাউন্ডেশনের যারা আহত তাদেরকে কর্মসংস্থান দেওয়া উচিত ছিল। ফাউন্ডেশনের অধিকাংশ কর্মচারী আহত না, তারা আহত যোদ্ধা না, তারা শহীদ ফ্যামিলির কেউ না।
স্নিগ্ধ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন এবং আর্থিক বছর শেষে অডিট প্রকাশ করা হবে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমানকে 4 ফাউন্ডিং ফাদার্স অব দ্য নেশন হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার সুপারিশ করেছে ভাসানী জনশক্তি পার্টি। এছাড়া 1971-এর 26শে মার্চ থেকে 16ই ডিসেম্বর পর্যন্ত মুক্তিযুদ্ধে শহীদ এবং 2024 সালের গণঅভ্যুত্থানে নিহতদের সাংবিধানিক স্বীকৃতি চেয়েছে দলটি। জান্নাতুল বাকিয়া কে জানাচ্ছেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে ভাসানী জনশক্তি পার্টির বৈঠক জাতীয় সংসদ ভবনের এলইডি হলে। এতে অংশ নেন ভাসানী অনুসারী পরিষদের 15 সদস্যের প্রতিনিধি দল। সংবিধান সংশোধন ও সংস্কার সংক্রান্ত প্রস্তাবনায় বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও বীরদের সাংবিধানিক স্বীকৃতির সুপারিশ করে দলটি। পরে ব্রিফিংয়ে বৈঠকে আলোচনার নানান দিক তুলে ধরেন তারা। বাংলাদেশের স্বাধীনতার গুরুত্বপূর্ণ স্থপতি শেরে বাংলা একে ফজলুল হক, মজলুম জনতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান এবং বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দিতে হবে 4 ফাউন্ডিং ফাদার নেশন প্রতিষ্ঠা করে সংবিধানের সংশোধনী করে এই 4 ফাউন্ডিং ফাদার্সের দাবি প্রস্তাবনা আমরা নিজ হাতে, এটা আমি 7 তারিখে ডক্টর ইউনূস সাহেবের হাতে আমাদের 7 দফা দিয়েছিলাম, তার মধ্যে এই কথাটি উল্লেখ ছিল। আজকে সংস্কার কমিশনের কাছে সেই প্রস্তাবনায় আমি দিয়ে গেলাম। ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে কমিশন অনুঘটকের ভূমিকা পালন করছে। আমি আশা করি রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক শক্তিগুলো সকলে মিলে আমরা এক জায়গায় আসতে পারবো। জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজ হচ্ছে আমরা এই প্রক্রিয়ায় অনুঘটকের কাজ করছি, আমরা ফ্যাসিলিটেটরের কাজ করছি। সংবিধান সংস্কার প্রস্তাবনায় নাগরিকতন্ত্র শব্দের পরিবর্তে জনগণতন্ত্র, মূলনীতিতে ধর্মনিরপেক্ষতার পরিবর্তে ধর্মীয় স্বাধীনতা শব্দ ব্যবহারের পক্ষে সুপারিশ করেছে দলটি। এছাড়াও তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাস রাখা, 2 কক্ষ বিশিষ্ট পার্লামেন্টে উভয় কক্ষের মেয়াদ 5 বছর রাখা এবং নিম্নকক্ষে সদস্য পদের জন্য প্রার্থীর ন্যূনতম বয়স 25 বছর করার পক্ষে জোর সুপারিশ করেছে দলটি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, 24-এর অভ্যুত্থানের চেতনায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে ভবিষ্যতে জালিম আর বারবার ফিরে আসবে না। আজিমপুরে দলের সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের কবর জিয়ারত শেষে তিনি আশা প্রকাশ করে বলেন, দলের কেন্দ্রীয় নেতা এটিএম আজহার ন্যায় বিচার পাবেন এবং মুক্ত হয়ে দলের নেতৃত্ব দেবেন। তিনি বলেন, জামায়াতকে যেভাবে অত্যাচার করা হয়েছে তা অন্য কোনো দলের সাথে হয়নি। তিনি অভিযোগ করেন, জামায়াত নেতাদের ফাঁসি দিয়ে মারা হয়েছে, জেলে হত্যা করা হয়েছে। ফ্যাসিস্টের বিচার নিশ্চিত করতে আইনজীবীদের আব্দুর রাজ্জাকের আদর্শ ধারণ করার পরামর্শ দেন জামায়াতের আমির। এই যে 24-এর আন্দোলনে যারা শহীদ হলো, যারা পঙ্গু আহত হলো, যারা জীবনের তরে জিন্দা শহীদ হয়ে এখন বিছানায় পড়ে আছে, কাতরাচ্ছে, অন্ধ হয়ে, প্যারালাইজড হয়ে, তারা যেন ন্যায় বিচারটা পায়। এই ন্যায় বিচার যদি নিশ্চিত হয় তাহলে আগামীতে কোনো জালিমের জন্ম এই দেশে হবে না। যদি ন্যায় বিচার নিশ্চিত না হয় তাহলে দফায় দফায় জালিম আরো ভয়ঙ্কর রূপ ধারণ করে জাতির সামনে আসবে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে কৌশলগত নেতৃত্বের প্রয়োজনীয়তা ও সমসাময়িক চ্যালেঞ্জ দক্ষতার সঙ্গে মোকাবেলা করতে হবে। ন্যাশনাল ডিফেন্স কলেজে স্ট্র্যাটেজিক লিডারশিপ প্রশিক্ষণ ক্যাপস্টোন কোর্সের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে ক্যাপস্টোন ফেলোরা সম্ভাবনাময় নেতৃত্ব দানের ক্ষেত্রে সৃজনশীল চিন্তাধারা, সংস্কারমূলক ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও পারস্পরিক সহযোগিতার মনোভাব নিয়ে জনস্বার্থে আত্মনিয়োগ করবেন বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান। এই কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি সংস্থার সিনিয়র প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক ও কর্পোরেট প্রতিনিধি সহ 32 জন ফেলো অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কলেজের ফ্যাকাল্টি, স্টাফ অফিসার সহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। We have a lot of think tanks. They are working day in, day out, proposing many issues, many suggestions, many recommendations. But I'm not very sure that government is taking those recommendations or not.
I am sure that we have to find out ways and means that whatever that things are coming out that reaches to the government, and of course in their policy making they take due cognizance of it. জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অভিযোগ করেছেন, ফ্যাসিবাদী সরকারের পতনের পর একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা ঢালাওভাবে মামলা বাণিজ্য এবং অর্থের বিনিময়ে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় দিচ্ছে। নিরাপরাধ ও সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মির্জাপুরে 12 আউলিয়ার মাজার জিয়ারত করে এসব কথা বলেন তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ধরে রাখা জরুরি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্যে উগ্র সাম্প্রদায়িকতার ছোঁয়া পাওয়া যায়। পার্শ্ববর্তী দুটি দেশ যুদ্ধে জড়িয়ে পড়ুক, সেটা কখনোই কাম্য নয় বলেও মন্তব্য করেন সার্জিস আলম। এখন সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার হচ্ছে এই মিথ্যা মামলা। আমরা চাই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের নামে মামলা হবে, বিচার হবে, দৃশ্যমান শাস্তি হবে, কিন্তু আমরা কখনো এটা চাই না যে একজন নিরপরাধ মানুষকে হয়রানি করা হবে। এই মামলা বাণিজ্য কিন্তু সরাসরি রাজনৈতিক দলের নেতাকর্মীরা করছে, একদম তাদেরকে পুলিশ বিভিন্নভাবে সঙ্গ দিচ্ছে। আরেকটা জিনিস হয়েছে, আমরা দেখছি স্থানীয় পর্যায়ের বিভিন্ন ধরনের ব্যবসায়ী রয়েছে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী মানুষজন রয়েছে, তাদেরকে টার্গেট করে তাদের নাম দেয়া হয়। মানুষ বাঁচলে বাঁচবে পৃথিবী, তাই লেখাপড়ার সঙ্গে পরিবেশকেও সমানভাবে গুরুত্ব দিতে হবে, এমন মন্তব্য করে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেছেন, প্রতিদিনই পরিবেশ ধ্বংস হচ্ছে এবং এর খেসারত একসময় মানুষকেই দিতে হবে। রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনুপ্রেরণামূলক অনুষ্ঠান জীবনের গল্পে এসব কথা বলেন তিনি। আলিম আল রাজি জানাচ্ছেন। ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। মিলনায়তনে পিনপতন নিরাপত্তা। লেখাপড়ার বাইরে জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে জীবনের গল্প শুনতে এসেছেন তারা। নগরায়নের এই সময়েও প্রকৃতিপ্রেমী মানুষ ও পরিবেশ আন্দোলনের নেতৃত্বে থাকা মুকিত মজুমদার বাবু এবং নানা প্রতিকূলতার মধ্যে দারিদ্র্য ও ভয়কে জয় করে মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করা ডক্টর গৌরাঙ্গ চন্দ্র দেবনাথের এগিয়ে চলার গল্প শুনতে শিক্ষার্থীদের সরব উপস্থিতি। আপনার জিপিএ 5-এর সফলতা আর হাত নেই পা নেই এমন একটা ছেলে বা মেয়ে মুখ দিয়ে লিখে জিপিএ 5 অর্জন করাটা কত অনন্য সফলতা। এই গল্পটা আপনাদের জানতে হবে যে না খেলেও নৌকা বেয়ে সবজি বিক্রি করে ইট ভেঙে একটা ছেলে বা মেয়ে পাশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়। আসলে মানুষ অনেক বিলম্বে বুঝতে শিখেছে যে প্রকৃতির অন্যান্য সকল কিছুকে ভালো রাখতে হবে, সেটা স্বার্থপরতার স্বার্থেই। সেটা কিরকম, যে তাদেরকে ভালো রাখার জন্য নয়, আমরা ভালো থাকতে চাইলে তাদেরকে ভালো রাখতে হবে। আমার নেক্সট একটা কার্যক্রম হবে এই প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনের সাথে সিদ্ধেশ্বরী গার্লস কলেজকে একেবারে একীভূত করে ফেলা। এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েও এইচএসসিতে পরপর দুবার অকৃতকার্য। বারবার ব্যর্থতার পরেও তৃতীয়বার মেধা তালিকায় প্রথম স্থানে নাম লেখান অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র দেবনাথ। শূন্য থেকে শিখরে ওঠার হার না মানা গল্প আশাবাদী করে তোলে নতুন প্রজন্মকে। ছোট ছোট বাচ্চারা আমার দেখে আসে, হে আদু ভাই আসতেছে, কারণ আমি ঢাকা থেকে 2বার ফেল করে এবার গিয়ে গ্রামে ভর্তি হয়েছি। তখন কিন্তু আমি অলরেডি 18 ঘন্টা থেকে 20 ঘন্টায় চলে গেছি পড়াশোনায়। পরে আমার পরীক্ষা শুরু হইলো, পরীক্ষা দিলাম, and I got the first position in combined merit list in 1999. মানুষ যা চায় তাই পায়, কিন্তু এর জন্য কমিটমেন্ট থাকে, লেবার থাকে। কমিটমেন্ট লেবার না থাকলে আপনার কিছু হবে না। দেশের প্রকৃতি ও মানবতা নিবেদিত প্রাণ সৈনিক মুকিত মজুমদার বাবুর জীবনের প্রতিটি পদক্ষেপ শেখায় কিভাবে অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়া যায়। যেই প্রকৃতি আমাকে এত কিছু দিচ্ছে, সেই প্রকৃতির শিক্ষাটা কিন্তু দেওয়া হয় না, বলা হয় না, শেখানো হয় না। আব্বার যেই প্রকৃতির প্রতি এবং গাছের প্রতি ভালোবাসা ছিল, সেটা কিছুটা ইনফ্লুয়েন্স বোধহয় আমার মধ্যে এসছে। সেই আগের মতো যে পরিবেশ, যে প্রকৃতি এবং তার সাথে মানুষের যে বিহেভিয়ার, সেটাও কিন্তু যান্ত্রিক হয়ে যাচ্ছে। নানা ধরনের বৈরী কর্মকাণ্ড করব, সেগুলো কিন্তু ফিরে আসবে। আজকে ঝড়, জলোচ্ছ্বাস, বায়ু দূষণ বলি, শব্দ দূষণ বলি, মাটি দূষণ বলি, সেগুলো কিন্তু আমাদেরই কারণে।
আমাদের দ্বারাই কিন্তু কাজগুলো হচ্ছে, সুতরাং আমাদেরই কিন্তু সংশোধন করতে হবে। পরে মুকিত মজুমদার বাবুকে সরাসরি বিভিন্ন প্রশ্ন করেন শিক্ষার্থীরা। আমাদের কলেজ থেকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর এরকম কি নেওয়া যায় কিনা, যাতে এই প্রকৃত জীবন ফাউন্ডেশনের কাজটা আরো ছড়িয়ে দেওয়া যায় বিভিন্ন প্রতিষ্ঠানে? কি ধরনের অ্যারেঞ্জমেন্টে গেলে পার্টিসিপেশনটা আরো ভালো হবে সেভাবেই আমরা করব আগাবো। জীবন প্রবাহ শেখায় সাহস আর অধ্যবসায়ের মাধ্যমে নিজের ভাগ্যকে পাল্টানোর গল্পই হতে পারে এক অন্যরকম অনুপ্রেরণা। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগিতায় অনুষ্ঠানের আয়োজক সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। আলিমাল রাজি, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মজয়ন্তী আজ। বাঙালি হৃদয়ে চিরজাগ্রত কবিকে নানা আয়োজনে স্মরণ করছে এ দেশের মানুষ। চ্যানেল আইয়ের পর্দায়ও কবিগুরুকে স্মরণ করা হচ্ছে বিশেষ আয়োজনে। মিথিলা নাজনীন জানাচ্ছেন। গান, নাটক, দর্শন ও চিত্রকলা সবকিছু মিলিয়ে বাঙালির প্রতিদিনের সংস্কৃতি চর্চার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে যার নাম তিনি রবীন্দ্রনাথ ঠাকুর। ১৮৬১ সালের ২৫শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যার জন্ম। ছোটবেলা থেকেই অসাধারণ প্রতিভার অধিকারী রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যে সর্বত্রই তার ব্যাপ্তি রেখেছেন। কবিতা, উপন্যাস, ছোটগল্প, নাটক সহ সাহিত্যের প্রতিটি ক্ষেত্রে নিজের অবস্থান জানান দিয়েছেন তিনি। সাহিত্য অবদানের জন্য নোবেল পান ১৯১৩ সালে। গান দিয়ে শুরুর বিশেষ আয়োজন দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করে চ্যানেল আই। ছিল বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত সঞ্জিদা খাতুনকে উৎসর্গ করে অনুষ্ঠান সরাসরি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ স্মরণে প্রচারিত হয় চলচ্চিত্র চারুলতা। অমলকে নিয়ে চারু এত বাড়াবাড়ি করছে কেন? এছাড়া মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় রাত ১০টা ১৫ প্রচারিত হয় বিশেষ অনুষ্ঠান প্রকৃতিতে কবি তুমি রবে নীরবে। রাত 12:30টায় আরও থাকছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিমা রায়ের একক সঙ্গীতানুষ্ঠান এলেম নতুন দেশে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক উন্নয়নে বরাবরের মতোই পাশে থাকবে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় ইউনিয়ন ডে উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন করে ঢাকায় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনও পাশে থাকতে চায় তারা। পরে আনুষ্ঠানিক বক্তৃতায় চলমান বর্তমান সরকারের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পথে তাদের সহযোগিতার ঘোষণাও দেন তিনি। এ সময় বক্তৃতা করেন সরকারের পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। অনুষ্ঠানে দেশি বিদেশি কূটনীতিক এবং গণ্যমান্যরাও ছিলেন। The European Union is partnering with Bangladesh to encourage a green and clean energy transition. We have set up a financing facility with 1.3 billion euros of financing specifically to bring investment, technology transfer to Bangladesh in the renewables field. So we are essentially talking about solar and wind power in Bangladesh. ভারত পাকিস্তান যুদ্ধাবস্থার জেরে বুধবার ব্যাপক দরপতনের পর বৃহস্পতিবার আবার ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের শেয়ার বাজার। বাজারে কারসাজি বন্ধ করা সহ কয়েকটি দাবিতে মতিঝিলে মানববন্ধন করেছেন বিনিয়োগকারীরা। পরাগ আসিম জানাচ্ছেন। বিনিয়োগকারীরা বলেছেন, ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে এমন আতঙ্ক তৈরি করে বুধবার শেয়ার বাজারে ব্যাপক দরপতন ঘটায় একটি চক্র। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক কমে যায় প্রায় 150 পয়েন্ট। যদিও ভারত পাকিস্তানে তেমন প্রভাব পড়েনি, তবে সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার সকাল থেকেই বাজার ছিল ঊর্ধ্বমুখী। দিন শেষে ডিএসইর সূচক বেড়েছে 100 পয়েন্ট। মানববন্ধনে বিনিয়োগকারীরা কারসাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, 11ই মে প্রধান উপদেষ্টার সাথে শেয়ার বাজার নিয়ে বৈঠকে বিনিয়োগকারী প্রতিনিধিদের রাখার দাবি করেন। বাজার সংশ্লিষ্টরা বলছেন, দেশের শেয়ার বাজারে অল্পতেই ওঠানামার কারণ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী কম। আমাদের এখানে দিস ইজ এ রিটেল ড্রিভেন মার্কেট। এটা আমাদের জন্য একটা বড় সমস্যা, যে প্যানিক হলে সবসময় ক্ষুদ্র বিনিয়োগকারীরাই সবসময় ক্ষতিগ্রস্ত হয়। যে কোনো একটা পরিস্থিতিতে আমাদের এখানে একটা হাইপ ক্রিয়েট করা হয়, আমাদের রিউমারের বেসিসে একটা প্যানিক ক্রিয়েট করা হয়। আমি বলবো যে কালকের ব্যাপারটা ছিল সম্পূর্ণভাবে কোনো রিজন ছাড়াই আপনার একটা প্যানিক ক্রিয়েট করা হয়েছে বা প্যানিক হয়েছে, যেটাই আমরা যেভাবে ব্যাখ্যা করতে চাই, কিন্তু সেটা ওয়াজ নট এক্সপেক্টেড।
শেয়ার বাজারকে শক্তিশালী করতে মিউচুয়াল ফান্ডকে গুরুত্ব দেওয়ার পরামর্শ তার। ইনস্টিটিউশনাল ইনভেস্টার বেস বাড়াতে হবে এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার বলতে আমি সবসময় বলি যে কারা ইনস্টিটিউশনাল ইনভেস্টার, মোস্টলি দ্য মিউচুয়াল ফান্ডস রান বাই দ্য অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ। এই যে আমরা যখন রিটেল ড্রিভেন মার্কেট থেকে যেতে চাই তাহলে আমাদেরকে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি ডেভেলপ করতে হবে, যেখানে যে ক্ষুদ্র বিনিয়োগকারীরা টাকাটা দিবে অ্যাসেট ম্যানেজারের কাছে, অ্যাসেট ম্যানেজার তার প্রুডেন্ট ডিসিশনগুলি নিয়ে ইনভেস্ট করবে। বাজারে ভালো ও মানসম্মত কোম্পানি নিয়ে আসার দাবি জানিয়েছেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। সংবিধানে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত, তথ্য জানার অধিকারকে সংবিধানের মৌলিক অধিকার হিসেবে অন্তর্ভুক্ত করা এবং প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকে একটি বেতন কাঠামোর মধ্যে নিয়ে আসতে আইন প্রণয়নের দাবি জানানো হয়েছে। ঢাকার রিপোর্টার্স ইউনিটি ও জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের উদ্যোগে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গণমাধ্যম সংস্কার, সমস্যা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন দৈনিক আমারদের সম্পাদক মাহমুদুর রহমান। ডিআরইউর সহ সভাপতি গাজী আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশের সদস্য সচিব মোহাম্মদ মিয়া হোসেন। সেমিনারে আরও বক্তব্য রাখেন ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম ও অন্যরা। ডক্টর এম শামসুল আলম বলেছেন, আয় নির্বিশেষে সব নাগরিকের জন্য সাশ্রয়ী দামে জ্বালানি পাওয়ার অধিকার নিশ্চিত করা গেলেই জ্বালানি সুবিচার প্রতিষ্ঠিত হয়েছে বলা যাবে। জাতীয় প্রেস ক্লাবে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের আয়োজনে জ্বালানি সুবিচারে বাংলাদেশ জ্বালানি রূপান্তর নীতি 2024 নিয়ে আলোচনায় মূল প্রবন্ধের উপর কথা বলেন তিনি। জ্বালানি খাতের এই বিশেষজ্ঞ বলেন, প্রাতিষ্ঠানিক দুর্বলতা এবং দুর্নীতি দূর করতে না পারলে এ খাতে ন্যায্যতা প্রতিষ্ঠা করা যাবে না। আলোচনায় বলা হয় 2022 সালে বিদ্যুৎ খাতে দুর্নীতির মাধ্যমে 35,000 কোটি টাকার বেশি অপচয় হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনা করেন ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভূঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজিম উদ্দিন খান এবং অন্যরা। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে মোবাইল জার্নালিজম বুট ক্যাম্প ফর ল রিপোর্টার্স প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং ইউএনডিপির বাংলাদেশের সহায়তায় এই কর্মশালা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ডক্টর আজিজ আহমেদ ভূঁইয়া। ইনস্টিটিউটের মহাপরিচালক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ কাউজার আহমেদ অনুষ্ঠানেও সভাপতিত্ব করেন। এ সময় ইনস্টিটিউটের পরিচালক ডক্টর মোহাম্মদ মারুফ নেওয়াজ আইন সাংবাদিকতা নিয়ে বক্তৃতা করেন। পরে মোবাইল জার্নালিজম নিয়ে ব্যবহারিক প্রশিক্ষণ পরিচালনা করেন মোবাইল জার্নালিজম বিশেষজ্ঞ এবং ডেফোডিন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক ডক্টর কাবিল খান জামিল এবং বাংলাদেশ টাইমসের এডিটর ইন চিফ সাব্বির আহমেদ। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার 40 জন আইন বিষয়ক গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন। 2025-2026 অর্থ বছরে জাতীয় বাজেট তৈরি নিয়ে সংবাদ সম্মেলন করেছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের সংগঠন দি ইনস্টিটিউশন অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্ট বাংলাদেশ। আয়োজনে বক্তারা বলেন, বর্তমান বিশ্বে অর্থনৈতিক মন্দার কারণে বাংলাদেশের টেক্সটাইল ও রপ্তানিমুখী পোশাক শিল্পের উপর নেতিবাচক প্রভাব পড়েছে। সেজন্য ভবিষ্যৎ করণীয় ও সমস্যাগুলো চিহ্নিত করতে সরকারের কাছে 14টি প্রস্তাব তুলে ধরে সংগঠনটি। নিটোল টাটা, আন্তর্জাতিক সংবাদ। গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে 12 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া দেইর আল বালাহ এবং নুসাইরাত শরণার্থী শিবিরে পৃথক হামলায় আরও 4 জন প্রাণ হারিয়েছেন। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় বন্ধ হয়ে গেছে ফিলিস্তিনিদের জন্য ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের খাদ্য সরবরাহ। প্রস্তুত করার মতো কোনো খাবার নেই বলে সতর্কতা বার্তা দিয়েছে সংগঠনটি। সাহায্যকারী গোষ্ঠীটি তাদের সুপ কিচেন এবং মোবাইল বেকারির মাধ্যমে প্রতিদিন কমপক্ষে 1,30,000 মানুষের খাবার এবং 80,000 রুটি সরবরাহ করত। এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কোরবানির ঈদ উপলক্ষে নতুন প্রযুক্তির 7টি মডেলের ফ্রিজ এনেছে দেশি ব্র্যান্ড ওয়ালটন। বৃহস্পতিবার বসুন্ধরা আবাসিক এলাকায় ওয়ালটন কর্পোরেট অফিসে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এসব ফ্রিজ উন্মোচন করেন।
এসব ফ্রিজে 1 বছরের রিপ্লেসমেন্ট সহ কম্প্রেসারে 12 বছরের গ্যারান্টি দেওয়া হয়েছে। পাশাপাশি 5 বছরের ফ্রি বিক্রয়োত্তর সেবা সুবিধাও রয়েছে। অনুষ্ঠানে ছিলেন ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার তাহসিনুল হক, ওয়ালটন হাইটেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ফিনান্সিয়াল অফিসার জিয়াউল আলম, এএমডি নজরুল ইসলাম সরকার ও ইভা রিজওয়ানা সহ অন্যরা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সে বাসের ধাক্কায় নারী সহ 5 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে 4 জন একই পরিবারের। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 6 জন। শহীদুল্লাহ রাজু জানাচ্ছেন। ঘরে আসবে নতুন অতিথি, এ নিয়ে উৎসবের আমেজ ছিল বিল্লাল ফকিরের পরিবারে। বিল্লাল ফকিরের স্ত্রী অন্তঃসত্ত্বা রোজিনা বেগমের প্রসব বেদনা উঠলে তাকে নিয়ে অ্যাম্বুলেন্সে পরিবারের সদস্যরা ধানমন্ডি এলাকার একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। পথে বেলা 12:30টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের নিমতলা এলাকায় এ দুর্ঘটনা হয়। পিছন থেকে একটা গোল্ডেন লাইন দ্রুতগামী বাস স্পিডে আইসা গাড়ি সহকারে একবার গাড়ির পিছনে যারা ছিল তাদের সহকারে গাড়ি প্রায় 200 গজ সামনে নিয়ে ফালানোর পরে স্পটে আমাদের এখানে 5 জন ডেট হয়েছে। একই ফ্যামিলির ওই মানে বাবা মা ছেলে মেয়ে, আর যে আনা হচ্ছিল ওই ছেলের ওয়াইফ প্রেগনেন্ট, সে মোটামুটি সুস্থ আছে, তাকে ভর্তি করা হয়েছে গিল রোড একটা হাসপাতালে এসআইবিএল নামে। নিমতলায় অ্যাম্বুলেন্সের চাকা ফেটে যাওয়ায় রাস্তার ডান পাশে দাঁড় করিয়ে চাকা পরিবর্তন করছিলেন চালক। এ সময় গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দিলে দুর্ঘটনায় নিহত হন বিল্লাল ফকির, তার বাবা আব্দুস সামাদ ফকির, মা শাহেদা বেগম, বোন আফসানা ও অ্যাম্বুলেন্স চালক। হতাহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চাকা পাংচার হয়ে গেছে, গাড়িটা তো আর মাঝ রাস্তায় বসে সারে নাই, সে তো অবশ্যই পাশে চাপিয়েই সারছে গাড়িটা, আর সেইখান থেকে উড়িয়ে দেওয়া তো এটা তো 100% গোল্ডেন লাইনের, আর এটা দায়ভার তো অবশ্যই সেখানের। বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করার কথা জানিয়েছে পুলিশ। স্বজনরা জানিয়েছে রোজিনা বেগম ও নবজাতক সুস্থ রয়েছেন। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশের ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে দেশের 13টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। পাঠ্যক্রমে আন্তর্জাতিক শ্রমমান যুক্ত করার লক্ষ্যে রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এবং দেশের 13টি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান বলেন, শিল্প এলাকায় ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে কলমে প্রশিক্ষণের জন্য ট্রেড ইউনিয়ন, সরকার এবং শিল্পকে একাডেমিয়ার সাথে সংযুক্ত করতে হবে। আয়োজকরা জানান, উদ্যোগটি ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, সুইডেন এবং নেদারল্যান্ডসের অর্থায়নে টিম ইউরোপ ইনিশিয়েটিভ অন ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ প্রকল্পের একটি অংশ। প্রকল্পের মূল লক্ষ্য দেশের শ্রম আইনগুলোকে আইএলওর সাথে আরও ঘনিষ্ঠভাবে সামঞ্জস্যপূর্ণ করা এবং এসব আইনের প্রয়োগ নিশ্চিত করা। নরসিংদীর পলাশে 11 টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ সহ ট্রাক জব্দ করেছে পলাশ থানা পুলিশ। এ ঘটনায় ট্রাক চালক মাইনুল ইসলাম এবং হাসান প্রামাণিক নামে 2 জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগ সহ ট্রাকটি সিলেটে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চরসিন্দুরের সেতুর টোল প্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। এ সময় ট্রাকে 11,250 কেজি পলিথিন পায় পুলিশ। রাষ্ট্রীয় স্বীকৃতি ও আজীবন সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্যরা। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিও মানববন্ধন করেন তারা। জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ ওয়ালিউল হাসানের পরিচালনায় মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ডিজিটাল যুগেও সঠিকভাবে আহতদের তালিকা প্রকাশ করতে পারছে না বর্তমান সরকার। দ্রুত তাদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করবে সরকার, এই প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা। আগামী শনিবার চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার বিভাগীয় মহাসমাবেশ। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল মহাসমাবেশের আয়োজন করছে। শুক্রবার হবে প্রথম বিভাগীয় সেমিনার। মহাসমাবেশ প্রস্তুতি বিষয়ে সংবাদ সম্মেলনে আয়োজকরা বলেন, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠিত হয়েছে হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত র্যালি ও গোল টেবিল বৈঠক। আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবসে ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে র্যালির উদ্বোধন করেন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ কামরুল আলম। বরেণ্য হেমাটোলজিস্ট, হিমোফিলিয়া রোগী এবং সমাজসেবকরা আয়োজনে অংশ নেন। সে সময় ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর, স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর শাহ মোহাম্মদ হেলাল উদ্দিন এবং অন্যরা।
ইস্টার্ন ব্যাংকের এমপ্লয়ীদের সমন্বয়ে গঠিত 5 সদস্যের একটি অভিযাত্রী দল সম্প্রতি হিমালয় পর্বতমালার মেরা পিক জয় করে দেশে ফিরেছেন। 17 এপ্রিল তারা মেরা পিকের চূড়ায় আরোহণ করেন। সময় লেগেছে 20 দিন। আয়োজকরা জানান মেরা পিকের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 6476 মিটার। অভিযাত্রী দলের এই অনন্য অর্জন উদযাপনের লক্ষ্যে ইবিএল এর প্রধান কার্যালয়ে মিট দ্য প্রেসের আয়োজন করা হয়। অভিযাত্রী দলের সদস্যরা তাদের রোমাঞ্চকর অভিজ্ঞতা তুলে ধরেন। ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার বলেন, এই অভিযাত্রায় ব্যাংকের মূল লক্ষ্য, ভিশন, সাহসিকতা এবং সম্ভাবনার সীমা অতিক্রম প্রতিফলিত হয়েছে। এর মাধ্যমে এমপ্লয়ীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে তাৎপর্যপূর্ণ ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এরই সাথে সংবাদের শেষ ভাগে আমরা সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর ও পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা, বেশ কয়েকটি ধ্বংস করার দাবি করেছে নয়াদিল্লি। ভারত পাকিস্তান সংঘাতের নিরপেক্ষ তদন্ত চেয়ে দুই দেশকে শান্ত থাকতে চীনের আহ্বান, সংঘাত বাড়লে পরিস্থিতি জটিল হওয়ার আশঙ্কা। করিডোর দিতে চাইলে সবার সঙ্গে আলোচনা করতে হবে বললেন মির্জা ফখরুল। দেশের মানুষের ভালো হবে না এমন কিছু কখনোই চাপিয়ে দেওয়া যাবে না মন্তব্য। ঘুষ গ্রহণের মামলায় টিউলিপ সিদ্দিককে জিজ্ঞাসাবাদের জন্য 14 মে দুদককে তলব। গুলশানের ফ্ল্যাটের নথি জব্দ করতে রাজুককে চিঠি। চট্টগ্রাম বন্দর ঘিরে 5 বছরের মধ্যে $3 বিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা। বে টার্মিনাল নির্মাণ হলে বিশ্বজুড়ে সরাসরি শিপিং লাইন চালুর প্রত্যাশা। এবং মেধাবীদের জীবনের গল্প নতুন প্রজন্মের অনুপ্রেরণা মন্তব্য। অদম্য ইচ্ছাশক্তি ও সততা দিয়ে দেশ ও সমাজে পরিবর্তনের প্রতিশ্রুতি। প্রিয় দর্শক, চ্যানেলে সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেলে online.com যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।